হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 90 তে যে ম্যাথমেটিক্স পেপারটা আছে তার কোশ্চেন নাম্বার 21 থেকে 40 পর্যন্ত সলভ করব। আজকের ভিডিওটা পার্ট 2। আগের পার্ট 1 এ আমি কোশ্চেন নাম্বার 1 থেকে 20 পর্যন্ত সলভ করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত টেস্ট পেপারের সলিউশনের প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে এবং যথারীতি প্রত্যেকটি কোশ্চেনের পাশে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। তোমাদের যদি কোনো নির্দিষ্ট প্রশ্নের প্রয়োজন হয় তাহলে তোমরা সেই টাইম স্ট্যাম্পে ক্লিক করলে সেই প্রশ্নের সমাধানে চলে যাবে। তো চলো আজকে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 21 থেকে। 21 এটা কি বলছে দেখো, y ইকুয়াল টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি হলে ডিওয়াই ডিএক্স কি হবে। এখানে দেখো আমরা y ইকুয়াল টু যেটা দেওয়া আছে এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত এটা দেওয়া আছে। তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে? ডিওয়াই ডিএক্স হবে 1। তারপরে এটাকে যদি এক্স কিউব বাই 3 কে ডেরিভেটিভ করলে 1/3 থাকলো 3x²। তারপরে 5 এক্স টু দি পাওয়ার 4/5। তারপরটা কি হবে 7 এক্স টু দি পাওয়ার 6/7 এরকম করে চলছে। তাহলে এটা থাকলো 1, এটা হচ্ছে x², এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে 1 আর কমন রেশিও দেখো x², তাহলে এটা 1/1 মাইনাস x²। ওকে, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি x হচ্ছে লেস দ্যান 1। এছাড়াও যদি আর একটা পদ্ধতিতে আমরা এটাকে করি, দেখো আমরা জানি যে ln 1 প্লাস এক্স মানে log 1 প্লাস এক্স এর যে এক্সপ্যানশন, সিরিজ এক্সপ্যানশন, সেটা হচ্ছে এক্স মাইনাস x²/2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 তারপরে আবার মাইনাস, মানে ইভেন পাওয়ার গুলো মাইনাস আর অড পাওয়ার গুলো প্লাস। ওকে, এরকম চলছে। আর ln 1 মাইনাস এক্স এর এক্সপ্যানশন কি হবে? তাহলে শুধু প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। তাহলে এখানে এক্স কি হবে? মাইনাস এক্স। আর এখানে x² তো আগে মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স এর হোল স্কোয়ার করলে সেই x²ই থাকবে। তাহলে এটাও মাইনাস হয়ে যাবে x²/2। আর এই প্লাসটা দেখো মাইনাস হয়ে যাবে কারণ এখানে এক্স কিউব আছে, তাহলে মাইনাস এক্স এর হোল কিউব করলে মাইনাস x³ বাই 3। তাহলে এরকম করলে এইগুলো সবই মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে ln 1 প্লাস এক্স হচ্ছে এটা, ln 1 মাইনাস এক্স হচ্ছে এটা। তাহলে ln 1 প্লাস এক্স থেকে 1 মাইনাস এক্সটা যদি সাবট্রাক্ট করে দিই, মাইনাস করে দেই, এগুলোও পজিটিভ হয়ে যাবে। তাহলে এই নেগেটিভ পজিটিভ কেটে যাবে আর এগুলো সব থাকবে x³ বাই 3 আর এক্স টু দি পাওয়ার 5/5, তাহলে এগুলো থেকে যাবে। তাহলে ln 1 প্লাস এক্স মাইনাস ln 1 মাইনাস এক্স, এটাকে যদি মাইনাস করি তাহলে এক্স, দেখো এখানে এই মাইনাস গুলো আছে, এই মাইনাস গুলো থাকলো আর এই 1 মাইনাস এক্স এর এগুলো সব প্লাস হয়ে গেল। তাহলে এটা এক্স প্লাস এক্স হলো। এবার দেখো এইটাও প্লাস হয়ে গেল, তাহলে এইটার সাথে এইটা কেটে যাবে, আবার এইটার সাথে এইটা কেটে যাবে, রাইট? তাহলে শুধু এই কিউব/3 এগুলো থেকে গেল। তাহলে এক্স প্লাস এক্স, তারপর x³ বাই 3 আবার x³ বাই 3, তার মানে দুটো দুটো করে চলে আসলো। এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস x³ বাই 3 এক্স টু দি পাওয়ার 5/5 এরকম করে চলছে। এবার দেখো ln 1 প্লাস এক্স মাইনাস ln 1 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে? শুধু এইটুকুনিটা থাকছে, তাহলে এইটুকুনিটা কি y ছিল, দিস ইজ y। এবার দেখো আমরা যদি ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এটা যদি ডিওয়াই ডিএক্স করি হাফটা বাইরে থাকলো। আচ্ছা, ln 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস ln 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স এবং মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1, তাহলে এটা +1 হয়ে গেল। তাহলে এটা যদি আমরা
ক্যালকুলেট করি ফার্দার, 1/2 এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স, আর তারপরে হচ্ছে প্লাস 1 প্লাস এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, এখানে এটা 2 থাকলো, 1 প্লাস 1 2, আর এই 2 এর সাথে 2 কেটে গেল, তাহলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। ওকে, এবং এই যে এক্সপানশন দুটো আছে লগ ln 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, এটা কিন্তু এক্স -1 এর থেকে বড় এবং 1 পর্যন্ত। ওকে, কারণ -1 নিলে এটা অবশ্যই এটা 0 হয়ে যাবে। এইটা কিসের জন্য? এটা -1 থেকে সমান এবং x 1 পর্যন্ত। ওকে, ঠিক তাহলে সেক্ষেত্রেও এই যে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে, বা এখানেও -1 থেকে 1 এর মধ্যে থাকাটা জরুরি, এবং এখানেও -1 থেকে 1 এর মধ্যে, মানে এক্সটা 1 এর থেকে ছোট হওয়াটা জরুরি ছিল, যার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম, না হলে অন্য ফর্মুলা লাগতো। তাহলে এখানে তোমাদের দেওয়া উচিত ছিল যে mod of x is less than 1। ওকে, তাহলে dy dx equal to 1/1 minus x square, তার মানে এটা সি এর অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 22 দাগেরটা কি বলছে দেখো, যদি y ইকুয়াল টু এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স হয়, তবে ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স ডি ওয়াই স্কোয়ার, তবে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার এর মান কত হবে? তাহলে এটা আমাদের কি বলেছে, y ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা ডি ওয়াই ডি এক্স বার করছি প্রথমে, ডি ওয়াই ডি এক্স হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল টু কি হবে, 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এবার দেখো আমাদেরকে বার করতে বলেছে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার, তাহলে এটা ডি ডি ওয়াই অফ ডি এক্স ডি ওয়াই, রাইট? তাহলে এটা হচ্ছে ডি ডি ওয়াই অফ ডি এক্স ডি ওয়াই, তার মানে ডি ডি ওয়াই অফ 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে এবার এটাকে আমরা ক্যালকুলেট করব। প্রথমে আবার চেন রুল ইউজ করব, ডি ডি এক্স অফ 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, তারপরে হচ্ছে dx বাই dy। ওকে, তাহলে এটা চেন রুল ইউজ করলাম, টাকে চেঞ্জ করে ddx করে দিলাম, আর তারপরে dx বাই dy। আচ্ছা, তাহলে এইবার এইটাকে ডেরিভেটিভ করব, যেমন ডেরিভেটিভ করছি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা তাহলে মাইনাস নিচে আছে, নিচে থাকলে মানে কি -1, সাথে এইটার ডেরিভেটিভ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। ওকে, সরি, এখানে হোল স্কোয়ার হবে, মানে -1 ছিল, ই টু দি 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস হোল টু দি পাওয়ার -1, তাহলে আরেক ডেরিভেটিভ হলে -1 মানে -2, তাহলে নিচে চলে আসলো, তো এটা হোল স্কোয়ার হবে। তারপর ডিওয়াই ডিএক্স কি হবে, ডিএক্স বাই ডিওয়াই কি হবে, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটাই ছিল ডিএক্স বাই ডিওয়াই, এই যে ডিএক্স বাই ডিওয়াই। তাহলে আসলে কি আসলো, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর হোল কিউব। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর হোল কিউব। এটা বি এরটা অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। নেক্সট প্রবলেম 23টা দেখো কি বলছে, এক্স ইকুয়াল টু সি ইন্টু টি প্লাস 1/t আর ওয়াই ইকুয়াল টু সি ইন্টু টি মাইনাস 1/t, সি ধ্রুবক হলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এর মান কত হবে? তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু কি আছে, সি ইন্টু টি প্লাস 1/t, আর y ইকুয়াল টু আছে সি ইন্টু টি মাইনাস 1/t। আমরা একটা কাজ করছি, দুটোকে হোল স্কোয়ার করে নিচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, আচ্ছা টি প্লাস 1/t হোল স্কোয়ার মানে টি স্কোয়ার প্লাস 2 প্লাস 1/t হোল স্কোয়ার, তারপরে y স্কোয়ার করছি সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি বাই 1/t, তাহলে এটা 2 হয়ে গেল, প্লাস 1/t হোল স্কোয়ার। ওকে, এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে সি স্কোয়ার কমন আসলো, সি স্কোয়ার কমন, টি স্কোয়ার প্লাস 2 প্লাস 1/t স্কোয়ার, আচ্ছা মাইনাস টি স্কোয়ার প্লাস 2 মাইনাস 1/t স্কোয়ার। তাহলে দেখো টি স্কোয়ার সবগুলো কেটে যাচ্ছে, টি ফ্রি হয়ে গেল, তাহলে এটা হচ্ছে
4c²। ওকে, এবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে x এর ডেরিভেটিভ 2x, এই x স্কয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4c²। ও সরি, 4c² না, এটা 0 হবে, 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 2 কেটে গেল আবার। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি x/y। আচ্ছা, তাহলে d² y/dx², এটা কি হবে? এটা হচ্ছে y/x ছিল, না x/y ছিল, x/y। তাহলে y² নিচে আসলো, তাহলে x/y মানে y থাকবে ddx/x, মানে ddx অফ x মাইনাস x থাকলো dy dx। তাহলে এটা হচ্ছে d² y/dx² ইকুয়াল টু y, এটা হলো মাইনাস x, আর dy dx কি ছিল, x/y। আচ্ছা, মাইনাস x/y ছিল, না x/y ছিল, শুধু x/y ডিভাইডেড বাই y²। তাহলে এটা হচ্ছে y² মাইনাস x² ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই y²। তাহলে এটা হচ্ছে y² মাইনাস x² ডিভাইডেড বাই y³। আর দেখো এখানে y² x² মাইনাস y² ছিল 4c²। তাহলে এটা y² মাইনাস x² কি হবে, মাইনাস 4c² হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস 4c² ডিভাইডেড বাই y³। তাহলে মাইনাস 4c² ডিভাইডেড বাই y³। 4c³ বাই y², এটা তো নয়, মাইনাস, আচ্ছা এখানে 4c² বাই x³ আছে, এটাও হবে না। c² বাই x², এটাও না। c³ বাই y², এটাও হবে না। তাহলে এখানে দেখো একটা কিউব ছিল, একটা স্কোয়ার ছিল, এখানে নিশ্চয়ই একটা স্কোয়ার একটাই কিউব হওয়ার কথা। তাহলে এটা স্কোয়ার 4c² বাই y³ আর মাইনাস, তাহলে বি এর অপশনটা হবে সঠিক। একটু ঠিক করে নিতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রবলেম 24-এরটা কি বলছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের পরিবর্তনের হার 1/2 পাই। যখন গোলকটির ব্যাসার্ধ সেমি, তখন বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার হলো। আচ্ছা, এখানে অপশন এটা সঠিক উত্তর দেওয়া আছে, তো সেই জন্য অঙ্কটা করার পরে এখানে এই যে ব্যাসার্ধ, এখানে সেমিটা কত সেমি সেটা উঠে গেছে, তো সেটা r = 5 সেমি, বা যখন গোলকটির ব্যাসার্ধ 5 সেমি হবে তখন বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত হবে। এটা বইতে টেস্ট পেপারে এর অপশনটা অ্যান্সার দেওয়া আছে। যদি এর অপশনটাই 20টা অ্যান্সার হতে হয়, তাহলে r = 5 নিতে হবে। তাহলে আমরা এটাকে প্রথম থেকেই ধরে নিচ্ছি যে গোলকের ব্যাসার্ধ পরিবর্তনের হার যদি 1/2 পাই হয়, এবং যখন গোলকটির ব্যাসার্ধ 5 সেমি, তখন বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত হবে, এভাবে বার করছি। ওকে, তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম r, ব্যাসার্ধ ধরে নিলাম r। এবার দেখো বলছে ব্যাসার্ধ পরিবর্তনের হার হচ্ছে 1/2 পাই। তাহলে ব্যাসার্ধ পরিবর্তন কিসের সাপেক্ষে হবে, টাইমের সাপেক্ষে, মানে dr/dt। তাহলে এটা হচ্ছে 1/2 পাই। এবার বলছে গোলকটির ব্যাসার্ধ যখন 5 সেমি, তখন বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তন হয়। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু কি হবে, বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, এই পুরো যে গোলকের পুরো বক্রটা আছে, মানে পুরোটাই আছে, মানে 4πr², 4πr², এটার পুরোটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে dA/dt, এটাকে আমরা কিভাবে করব, dt অফ 4πr²। তাহলে এটা কি হবে, 4π2r ইন্টু dr/dt, রাইট। এবার দেখো dr/dt কত দেওয়া আছে, 1/2 পাই। তাহলে এটা 4π ইন্টু 2r ইন্টু 1/2 পাই। তাহলে এখান থেকে 2 পাই থেকে 4 পাই কেটে গেল, 2 থাকলো, তাহলে 4r হচ্ছে। তাহলে dA/dt এটা হচ্ছে 4r। এবার বললাম যখন 5 সেমি ব্যাসার্ধ হবে তখন বার করতে বলেছে, তাহলে dA/dt r = 5 সেমিতে কত হবে, 4 × 5 মানে 20। ওকে, এবং তোমাদের বইতে এর অপশনটাই সঠিক দেওয়া আছে, 20 অ্যান্সার দেওয়া আছে। তো তাই জন্য এখানে r = 5 করে নিয়েছি, যাতে 20 এই অ্যান্সারটার সাথে ম্যাচ করা যায়।
বাদবাকি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখানে যেরকমই থাকুক আর ইকুয়াল টু 5, 10 বা 2, 3, 4 যাই থাকুক, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। ওকে, তাহলে এটা বোঝা গেছে। পরের প্রশ্নে যাচ্ছি। 25 দাগেরটা কি বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসের পরিবর্তনের হার 2/π হলে পরিধি পরিবর্তনের হার কত হবে? এখানে দেখো বলেছে ব্যাসের পরিবর্তনের হার, তাহলে ধরে নিলাম ব্যাসার্ধ ইকুয়াল টু আর হচ্ছে। তাহলে দেখো ব্যাস কি হবে, ব্যাস হবে 2r, এটা কিন্তু ডি, এই ব্যাস, তাহলে ডি ডি ডবল ডি হয়ে গেছে, ঠিক আছে, বাই ডিটি। ব্যাসের পরিবর্তনের হার এটা হচ্ছে 2dr/dt, তাই তো। এবার দেখো ব্যাসের পরিবর্তনের হার কত দিয়েছে, এটা ইকুয়াল টু দিয়েছে 2/π, তাহলে এইটাই হচ্ছে ডি ডি ডিটি অফ ডি 2dr/dt, তাহলে dr/dt কত হচ্ছে, এটা হচ্ছে 1/π। এই ব্যাসের পরিবর্তনের হার থেকে আমরা ব্যাসার্ধের পরিবর্তনের হারটা বের করে নিলাম। তাহলে এর যে পরিধিটা কত, সার্কামফারেন্স ইকুয়াল টু 2πr, তাহলে dc/dt সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ 2π dr/dt, তাহলে dr/dt আমরা বের করে নিয়েছি 2π ইন্টু 1/π, এটা হচ্ছে 2। তাহলে ব্যাসার্ধের যে পরিধি পরিবর্তনের হার হচ্ছে 2। ওকে, তাহলে সি এর অপশনটা সঠিক। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 26 কি বলছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 12 হলে তাদের গুণফলের বৃহত্তম মান হয়, চারটে অপশন দেওয়া আছে। তোমরা সবসময় মনে রাখো যে এক্স প্লাস ওয়াই এটা যদি ইকুয়াল টু কোনো একটা সংখ্যা দেয়, এটা এখানে 12 দিয়েছে, 12 দিয়েছে, তাহলে এক্স ওয়াই এটা ম্যাক্সিমাম হবে, মানে দুটোর মাল্টিপ্লিকেশনটা ম্যাক্সিমাম হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু ওয়াই হবে তখন এক্স ইন্টু ওয়াইটা ম্যাক্সিমাম হবে, যেটা হবে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার, যাই হোক একই জিনিস। ওকে, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই 12 আছে, তাহলে 6 প্লাস 6 হচ্ছে 12। ওকে, তাহলে এই 6 প্লাস 6 36, 6 স্কোয়ার মানে 36, এটাই হবে সব থেকে এক্স ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে ডি এর অপশনটা হবে সঠিক। ওকে, এটা কিভাবে আসে, এই যে এক্স প্লাস ওয়াইটা 12 হলে এক্স ওয়াইটা ম্যাক্সিমাম হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে, এটা আমরা ম্যাক্সিমাম মিনিমা থেকে বার করতে পারি। তো টুক করে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বার করতে হয়। তাহলে এক্স ইকুয়াল টু ধরে নিলাম 12 মাইনাস ওয়াই, তাহলে এক্স ওয়াইটাকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে। তো এক্স ওয়াইটাকে এখানে যদি এক্স এর জায়গায় 12 মাইনাস ওয়াই লিখি, তাহলে 12 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই হলো, তাহলে 12y মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আসছে। এবার দেখো ফার্স্ট ডেরিভেটিভ, এইটা আমরা এফ অফ ওয়াই ধরছি, ফাংশন অফ ওয়াই, এটাকে আমরা ম্যাক্সিমাম করব, তাহলে এফ ড্যাশ ওয়াই বার করছি, এফ ড্যাশ ওয়াই বার করলে 12, আর এটা হচ্ছে 2y। এখানে কিন্তু এফ অফ ওয়াই আছে, এটা কিন্তু ওয়াইটা কিন্তু এক্স এর ফাংশন নয় যে আমরা এখানে আবার ডি বাই ডি এক্স লিখবো, ডাইরেক্ট আমি ওয়াই এর ফাংশন নিয়েছি, ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে এফ ডবল ড্যাশ ওয়াই কি হবে, এটা হবে -2, তাহলে এটা ইকুয়াল টু এফ ড্যাশ ওয়াইটা 0 করলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 12 মাইনাস 2y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত, 2y ইকুয়াল টু 12, মানে y ইকুয়াল টু 6। এবার দেখো ডবল ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ ওয়াই ইকুয়াল টু নেগেটিভ বেরিয়েছে, লেস দ্যান 0, তাহলে y ইকুয়াল টু 6 এ এফ অফ ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে y ইকুয়াল টু 6 এসে, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আসবে, 12 মাইনাস 6 আবার 6, এখান থেকে x ইকুয়াল টু 6 আসবে, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে x ইন্টু ওয়াই করলে 6 ইন্টু 6 মানে 36, এটা ডি এর জায়গাটা অপশন আসবে। এটা তোমাদের মুখস্থ রাখা উচিত যে x প্লাস ওয়াই যদি কোনো একটা নাম্বার দিয়ে দেয়, তাহলে এক্স ওয়াই ম্যাক্সিমাম হবে যখন এক্স আর ওয়াই সমান হবে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 27 জায়গাটা কি বলছে দেখো, কোন বিস্তারে এফ এক্স এক্স কিউব প্লাস 1/x কিউব এক্স নট ইকুয়াল টু 0 অপেক্ষকটি হ্রাসমান হবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 1/x কিউব, অলরেডি দিয়ে দিয়েছে এক্স নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স বার করছি, এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3/x স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা ক্রম হ্রাসমান হবে, তার মানে আমাদেরকে কি বার করতে হবে, এটা লেস দ্যান 0 বার করতে হবে, তাহলে 3x স্কোয়ার
আচ্ছা এটা মাইনাস, এটা হবে, সরি, এটা মাইনাস হবে, মাইনাস 3/x², কারণ এক্স কিউব মানে কি, 1/x³ মানে হচ্ছে x⁻³ এটাকে ডেরিভেটিভ করলে -3 x⁻², রাইট? তাহলে এটা হচ্ছে, সরি, x⁻⁴, ওকে ওকে, -3/x⁴ এটা হবে, ওকে। তাহলে এটা হচ্ছে -x⁴, -3/x⁴, তাহলে এটা হচ্ছে -3/x⁴, এটা হচ্ছে 0, তাহলে 3 কেটে দিলাম, x² - 1/x⁴ ইজ লেস দ্যান 0, ওকে। তাহলে দেখো এখান থেকে আমরা x⁴ দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে x⁶ - 1 হচ্ছে লেস দ্যান 0, রাইট? এবার তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখছি, x⁶ মানে হচ্ছে x² এর হোল কিউব -1³ লেস দ্যান 0, তাহলে x³ - a³ মানে x² - 1 ইন্টু a³ - b³ এর ফর্মুলা কি, a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এখানে x² হচ্ছে a, তাহলে x² এর হোল স্কোয়ার মানে x⁴ প্লাস ab মানে x² ইন্টু 1 মানে x² প্লাস b² মানে 1, এটা হচ্ছে লেস দ্যান 0। এবার দেখো এখানে এই যে x² প্লাস x⁴ প্লাস x² প্লাস 1 আছে, এটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 0, কারণ এখানে যাই x নাও না কেন এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 আসবে, কারণ সব ইভেন পাওয়ার আছে। এবার তাহলে x² - 1 এটাই একমাত্র লেস দ্যান 0 হলে তবেই এই পুরো টার্মটা লেস দ্যান 0 হবে, তাহলে x² হচ্ছে লেস দ্যান 1, তাহলে x ইকুয়াল টু, এটা x² লেস দ্যান 1 মানে কি, x হচ্ছে 1 থেকে 1 এর মধ্যে, রাইট? কারণ দেখো x² কখন 1 লেস দ্যান 1 হবে, x যদি -½ হয় তাহলে এটা x² মানে হচ্ছে 1/4, এটা হচ্ছে লেস দ্যান 1, আবার x যদি হাফও হয় তাহলে x² হচ্ছে 1/4, তাহলে এটাও লেস দ্যান 1, তাহলে 0 থেকে 1 আর 0 থেকে -1 থেকে 0, তাহলে দেখো এখানে -1 থেকে 1 পর্যন্ত এই ইন্টারভালটা হওয়ার কথা, যেখানে x² ইজ লেস দ্যান 1 আর এটা লেস দ্যান 0, তার মানে এই পুরোটা লেস দ্যান 0, তাহলে এইটা হচ্ছে x⁶ - 1 হচ্ছে লেস দ্যান 0, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে x হচ্ছে নট ইকুয়াল টু 0, তাহলে আমাদেরকে এই -1 থেকে 1 এর যে ইন্টারভালটা এসছে এখান থেকে 0টাকে মাইনাস করতে হবে, তাহলে -1 থেকে 1 এর এই সেটটা থেকে 0 যে পয়েন্টটা আছে এটাকে মাইনাস করতে হবে, ওকে। তাহলে হওয়ার কথা আসলে এইটাই, যে -1 থেকে 1 আর অলরেডি 0টা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে, কারণ 0 এর জন্য এটা ডিফাইন নয়। তাহলে এটা তবুও এখানে যেটা দেওয়া আছে -1 থেকে 1, বি অপশনটা সঠিক হবে, ওকে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 28 অঙ্কটা কি বলছে দেখো, যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা xy ইকুয়াল টু 1 বক্রের অভিলম্ব নির্দেশ করে, তবে কোন অপশনটা সঠিক হবে, মানে কোন শর্তটা a আর b এর মধ্যে আমরা দিতে পারি। এখানে দেখো সব a দেওয়া আছে, a a a a a a a a, এটা একমাত্র ab দেওয়া আছে, তাহলে এগুলো মনে হচ্ছে ab হবে, a গ্রেটার দ্যান 0, b গ্রেটার দ্যান 0, a লেস দ্যান 0, b লেস দ্যান 0, আর এটা হচ্ছে ab, এটা ab, ওকে। তাহলে এটা ab হওয়ার কথা। তাহলে আমরা দেখি কি দিয়েছে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরলরেখাটার নতি কত, এই সরলরেখাটার নতি হচ্ছে মাইনাস, আচ্ছা আমরা এটাকে লিখছি by ইকুয়াল টু মাইনাস ax মাইনাস c, তাহলে এভাবে লিখলে y ইকুয়াল টু মাইনাস a বাই b x মাইনাস c বাই b। তাহলে এই সরলরেখাটার নতি কত, এটার নতি হচ্ছে মাইনাস a বাই b। এবার দেখো এই বক্রটার যে স্পর্শক তার নতি কত, তার নতি হচ্ছে dy বাই dx, dy বাই dx হচ্ছে স্পর্শকের নতি, রাইট, স্পর্শকের নতি। তাহলে এই যে xy ইকুয়াল টু 1 এটাকে যদি আমরা dy dx করি, তাহলে x ইন্টু dy dx, আর তারপরে হচ্ছে মাইনাস এই প্লাস y, আর x এর ডেরিভেটিভ তো 1, তাহলে এটা ইকুয়াল টু 0, তার মানে dy dx ইকুয়াল টু কত, মাইনাস y বাই x। এটা হচ্ছে স্পর্শকের নতি। তাহলে এই বক্রের সেই স্পর্শক
যেখানে আমরা যে পয়েন্টে নিয়েছি সেই পয়েন্টে অভিলম্বের যে নতি হবে সেটা কত হবে? তাহলে ওই পয়েন্টেই অভিলম্বের নতি হবে, অভিলম্বের নতি হবে এইটার মাইনাস দিয়ে উল্টো। কারণ এই অভিলম্বের নতি আর স্পর্শক এই দুটো পরস্পর লম্ব হয়, এবং পরস্পর লম্ব দুটো যদি কার্ভ বা বক্রকে আমরা মাল্টিপ্লাই করি, নতি মাল্টিপ্লাই করি, তাহলে -1 হবে। তাহলে এটা ইন্টু অভিলম্বের নতি ইকুয়াল টু -1। তাহলে অভিলম্বের নতিটা কি হবে? যদি m ধরি এটাকে, তাহলে m ইন্টু -y/x ইকুয়াল টু -1। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে m ইকুয়াল টু হলো -x/y, আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x/y হলো। ওকে, তাহলে m হচ্ছে x/y। তাহলে এখানে দেখো বলছে এই সরলরেখাটা বক্রের অভিলম্ব নির্দেশ করবে, তাহলে অভিলম্বের যে নতিটা এলো সেটা হচ্ছে x/y। তাহলে এখানে যে সরলরেখাটা দিয়েছে তার নতিটা কত এসছে? -a/b, রাইট? তাহলে এই a/bটা এইটা এই স্পর্শক এই যে অবিলম্ব এসছে তার নতির সাথে সমান হওয়ার কথা। তাহলে এখানে এই যে দেখো a/b আছে, এইটার যে চিহ্নটা হবে, এখানে নতির চিহ্নটা কি? নেগেটিভ, a/b, রাইট? আর দেখো এখানে আমরা একটা যদি x/y এসছে, তাহলে x ইকুয়াল টু, ধরো আমরা ধরলাম যে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 3 পয়েন্টে, এটা মানে 2,3 পয়েন্টে এটা অভিলম্ব আমরা বার করছি। তাহলে এইটার অভিলম্ব যে m আসলো, এটার অভিলম্ব কত হবে? আমি কথার কথা বলছি যে এটা 2/3 আসলো, তাহলে এটা পজিটিভ আসলো। এবার a/b, এই a আর b টাও নিশ্চয়ই তখন আমরা ডিটারমাইন করতে পারবো, রাইট? এই সরলরেখাটা আমরা কিভাবে ডিটারমাইন করব? এই a আর b টা আমরা বার করব এর অভিলম্ব, আর xy এর যে পয়েন্টে মানে বার করতে চাইছি আমরা সেই পয়েন্টে এই সরলরেখাটাও সেই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এই সরলরেখার মানে যে নতিটা হবে সেটা এই যে a/b, এটাকে এই নতির চিহ্নের সাথে সমান হতে হবে। তাহলে -b/a এটাকে পজিটিভ হতে হবে, কারণ এখানে দেখো m এর নতি মানে অভিলম্বের নতি m ধরেছিলাম এবং mটা হচ্ছে পজিটিভ এসেছে, এখানে প্লাস x/y এসছে, x/y, তাহলে এটা প্লাস এসছে এবং এটা অলরেডি মাইনাস এসছে, রাইট? এবার xy এর যেরকম xy হবে সেই xy টাকে ধরলে, মানে ধরো x এটা 2 3 হয়েছে, তো এখানে 2 3 ধরে পজিটিভ এসছে। যদি এখানে -2 আর 3 হতো তাহলে এটা নেগেটিভ হয়ে যেত। তাহলে এটা নেগেটিভ হলে এইটাকে তখন ab টাকে ab টাকে পজিটিভ হয়ে যেত। তাহলে অ্যাকর্ডিংলি আমরা যদি -ab টাকে গ্রেটার দ্যান 0 ধরি, তাহলে -ab লেস দ্যান 0 হয়ে যাবে। মানে এখানে যদি আমরা এটাকে -2/3 হতো, তাহলে এটা এটা নেগেটিভ হতো। তাহলে এটা নেগেটিভ হলে আমরা যদি -a/b এটাকে যদি নেগেটিভ ধরতাম, এটা নেগেটিভ হতো, তাহলে a/b টা কত হতো? পজিটিভ হতো, রাইট? তাহলে দেখো এখানে আমরা এভাবে ধরছি যে যাই আসুক না কেন x/y টা পজিটিভ, আর এখানে আমাদেরকে -a/b এটাকেও পজিটিভ করতে হবে, তাহলে a/b টাকে পজিটিভ হতে হবে। আচ্ছা, এটা পজিটিভ, ওকে, a/b টাকে পজিটিভ হতে হবে, তাহলে -a/b টা নেগেটিভ হবে, আর এখানে এটাও পজিটিভ আছে, ওকে। তার মানে কি? আচ্ছা, এটাকে আমরা কেটে দিই একবার, -a/b কে পজিটিভ হতে হবে, তাহলে a/b কে নেগেটিভ হতে হবে, ওকে, রাইট রাইট। কারণ এটার নতিটা -ab আছে, -a/b আছে, এটাকেও তো পজিটিভ হতে হবে, কারণ x/y টা পজিটিভ আছে, তাহলে -a/b কে পজিটিভ হতে হবে, তাহলে a/b কে নেগেটিভ হতে হবে, রাইট? তাহলে a/b যদি নেগেটিভ হয় তাহলে এটা দেখো, আইদার এটা পজিটিভ এটা মাইনাস, তবে এটা নেগেটিভ হবে, অথবা a টা পজিটিভ b টা নেগেটিভ, তাহলেও এটা নেগেটিভ হবে, এটা বা এটা হবে। তাহলে a গ্রেটার দ্যান 0, b লেস দ্যান 0, অথবা a লেস দ্যান 0, b গ্রেটার দ্যান 0। এই দুভাবেই a/b টা লেস দ্যান 0 হবে, রাইট?
এটা ভুল হয়েছিল, a বাই বিটা এটা বলাটা ভুল হয়েছে। ওকে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হবে সি এর অপশনটা, a লেস দ্যান 0 b গ্রেটার দ্যান a লেস দ্যান 0, এখানেও আবার একটা ভুল দিয়েছে, a লেস দ্যান 0 b গ্রেটার দ্যান 0 a এটা গ্রেটার দ্যান 0 হবে। ওকে, তাহলে এই অপশনটা সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 29 কি বলছে দেখো, এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 1 আর ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস টি বক্রের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয় যখন টি কত হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি আছে, টি স্কোয়ার মাইনাস 1 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি। আচ্ছা, ডিএক্স বাই ডিটি বার করছি, তাহলে 2t। এবার দেখো ডি ওয়াই বাই ডিটি বার করব, এটা হচ্ছে 2t মাইনাস 1। এবার দেখো dy বাই dx এটাই হচ্ছে সেই স্পর্শকের নতি। তাহলে কোনো বিন্দু থেকে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, তাহলে আগে নতিটা বার করি। তাহলে নতিটা হচ্ছে dy বাই dt আর ডিভাইডেড বাই dx বাই dt। তাহলে এটা হচ্ছে dy বাই dt মানে হচ্ছে 2t মাইনাস 1 আর এটা হচ্ছে 2t। তাহলে দেখো dy বাই dx এটা হচ্ছে স্পর্শকের নতি এবং x অক্ষের সমান্তরাল বলেছে। তাহলে x অক্ষের সমান্তরাল মানে কি, এইরকম। তাহলে x অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার নতি কত হয়, 0, তাই তো? কারণ এটা x অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে এটা x অক্ষের সমান্তরাল সরলরেখা x অক্ষের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর কোনো সরলরেখা x অক্ষের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটাই তার নতি। তাহলে এটা 0 ডিগ্রি মানে সমান্তরাল হলে ডি বাই dx টা 0 হয়, তাহলে এটা ইকুয়াল টু 0 করে দিচ্ছি, করলে 2t মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে 2t ইকুয়াল টু 1, তাহলে t ইকুয়াল টু হাফ। এবার দেখো t ইকুয়াল টু হাফ হলে 2t হচ্ছে কত হয়, 1 হচ্ছে। তাহলে 1 মানে এটা ডিনোমিনেটরে dx বাই dt এটাকে 0 না হতে হবে, এটাকে 0 হওয়া চলবে না, শুধু এটা ইকুয়াল টু 0 হলে তবেই আমরা dy dx টাকে 0 বলতে পারবো। তাহলে dx বাই dt t ইকুয়াল টু হাফে দেখো এটা কিন্তু 0 হচ্ছে না, 1 হচ্ছে, আর উপরেরটা 0 হচ্ছে। তাহলে t ইকুয়াল টু কত হবে, হাফ হবে অ্যান্সার। তাহলে এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 30 কি বলছে দেখো, x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই ইকুয়াল টু কে বক্র দুটি কি শর্তে পরস্পরকে সমকোণে ছেদ করে। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু একটা আছে ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কে। এখানে আমাকে কে এর ভ্যালুটা বার করতে হবে, মানে কে এর শর্তটা বার করতে হবে যাতে এই দুটো পরস্পর সমকোণে ছেদ করে। তাহলে দুটো বক্র দেখো পরস্পরকে সমকোণে ছেদ করবে কখন, যখন এই দুটো যে স্পর্শক আঁকা হবে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। ওকে, তাহলে এই যে একটা বক্রের স্পর্শকের নতি আর একটা বক্রের স্পর্শকের নতি, দুটোকে নতিকে মাল্টিপ্লাই করলে -1 হওয়ার কথা, যেহেতু পরস্পর সমকোণে ছেদ করে। তাহলে এখানে আমরা ডি ওয়াই বাই ডিএক্স বার করব। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স লিখছি, তাহলে 2y dy বাই ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু কত, 1/2y। ওকে, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, কে তো ধ্রুবক। তাহলে এখান থেকে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, তাহলে এই যে নতি দুটো আছে ডিওয়াই বাই ডিএক্স, এখানটা একটা নতি আর এই একটা নতি, যেহেতু সমকোণে ছেদ করে তাহলে এই নতি দুটো মাল্টিপ্লাই করলে -1 হওয়ার কথা। তাহলে 1/2y ইন্টু মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু -1, রাইট? তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1/2x, ওয়াই কেটে গেল, মাইনাস ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু হাফ, রাইট? তাহলে দেখো x ইকুয়াল টু হাফ হলে y ইকুয়াল টু কি হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 1/√2। প্লাসটাই নিলাম, মাইনাসটা নিলাম না, একই হবে। তাহলে দেখো এখানে y ইকুয়াল টু হাফ 1/√2 আর x ইকুয়াল টু 1/2 এসেছে, রাইট? তাহলে দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কে ছিল, এখানে এই x আর এই
ওয়াই ইকুয়াল টু কে তে বসিয়ে দেবো, কারণ সেই যে পয়েন্টে যেখানে স্পর্শক দুটো যেখানে লম্ব সেখানে সেই পয়েন্টটা তো দুটো বক্রের মধ্যেই অবস্থিত হবে। তাহলে এই এক্স ওয়াই এর জন্যও কাজ করবে, এর জন্যও কাজ করবে। তাহলে এটা কে ইকুয়াল টু এক্স ওয়াই আছে, তাহলে কে ইকুয়াল টু 1/2 আর এটা হচ্ছে 1/√2, তাহলে এটা হচ্ছে 1/2√2, রাইট? তাহলে 2√2 কে ইকুয়াল টু 1। তাহলে দেখো এইটা কোনো এতেই দেওয়া নেই, সব জায়গায় কে স্কোয়ার দেওয়া আছে, কে স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমরা জাস্ট এটাকে স্কোয়ার করে দেবো। তাহলে 2√2/k হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে পাচ্ছি 8k স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে ডি অপশনে আছে, 8k স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা হবে উত্তর। তাহলে 8k স্কোয়ার ইকুয়াল টু 1 হলে এই দুটো বক্র পরস্পরকে সমকোণে ছেদ করবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 31 কি বলছে দেখো, এ ও বি দুটি ঘটনা স্বাধীন, পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6, তবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান। তাহলে বার করতে বলেছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা আমরা ডি মর্গানস ল দিয়ে বলবো যে পি অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে, তাহলে পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এবার দেখো এখানে যদি আমরা লিখি 1 মাইনাস এটা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন বি 1/6 দেওয়া আছে এবং স্বাধীন ঘটনা বলেছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কি হবে? পি অফ এ ইন্টু পি অফ বি, যেহেতু স্বাধীন বলেছে, রাইট? তাহলে এটা হচ্ছে 1/6 আর পি অফ এ দেওয়া আছে 1/3, তাহলে পি অফ বি কি হবে? পি অফ বি ইকুয়াল টু হবে 1/6 ডিভাইডেড বাই 1/3, তাহলে এটা 1/6 ইন্টু 3, তাহলে 1/2। তাহলে পি অফ বিটা হচ্ছে 1/2, তাহলে 1 মাইনাস 1 বাই এটা 3, এটা 1/2 মাইনাস 1/6, তাহলে 1 মাইনাস এই 1/3 আর 1/2 কে অ্যাড করলে 3 টু যা 3 আর 2 এর লসাগু 6, তাহলে 1/3 প্লাস 1/2 কে অ্যাড করে নিচ্ছি, রিস্ক নেবো না। এটা হচ্ছে 2 প্লাস 3 মানে 5/6। আচ্ছা, 5/6 থেকে 1/6 মাইনাস করতে হবে মানে 4/6। ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস 4/6, সরি 4/6, তাহলে এটা হচ্ছে 2/6 মানে 1/3। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি এর অপশনটা 1/3। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এটা শুধু কম্পিউটেশনের অঙ্ক। 32 দাগেটা কি বলছে দেখো, এ ও বি দুটি ঘটনা এমন যে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 2/5 আর পি অফ বি হচ্ছে 2/3, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট গিভেন বি এর মান কত হবে? তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট গিভেন বি, এটা আমরা শর্তাধীন প্রবাবিলিটি, শর্তযুক্ত প্রবাবিলিটির যে সূত্র আছে সেখান থেকে কি লিখতে পারি, যেটা থাকবে সে দুটোর ইন্টারসেকশন ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে তার প্রবাবিলিটি। এবার দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা হচ্ছে আমরা একটু সাইডে করি, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এ ধরো আর এটা হচ্ছে বি ধরো, এটা এ এটা বি, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এই পুরোটা, যেখানে এ ইন্টারসেকশন বিটা যেটা রয়েছে সেটাও বাদ, কারণ এ ইন্টারসেকশন বিটা এর মধ্যে রয়েছে কিন্তু এখানে বলেছি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কোনটা হবে? এই যে এ ইন্টারসেকশন বিটা যেটা আছে, বি এর যে অংশটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে সেটা বাদ দিয়ে বাকি বি এর অংশটা, তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। ওকে, তাহলে দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত? 2/5 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি হচ্ছে 2/3, রাইট? তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2/5 ইন্টু 3/2, তার মানে 3/5 হচ্ছে, তাহলে মাইনাস করলে 2/5। ওকে, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট গিভেন বি কোনটা হবে? 2/5 মানে বি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো।
নেক্সট প্রবলেম 33 দাগেরটা কি বলছে দেখো, 1 থেকে 15 পর্যন্ত এর মধ্যে দুটি পূর্ণ সংখ্যা এরূপে নির্বাচন করা হলো যাতে, এখানে এক রূপে হয়ে গেছে, যাতে তাদের যোগফল একটি জোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যা দুটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা কত? এখানে দেখো বলেছে আমরা 1 থেকে 15 পর্যন্ত তো যে কোনো সংখ্যা আমরা চয়ন করতে পারি, নির্বাচন করতে পারি। তাহলে 1 থেকে 15 পর্যন্ত আমরা যে কোনো সংখ্যা চয়ন করতে পারি, দুটো পূর্ণ সংখ্যা চয়ন করতে হবে। তাহলে 1 থেকে 15 অবধি কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। ওকে, 15টা আছে, তাহলে 15C2 এই উপায়ে আমরা যে কোনো দুটো মানে সংখ্যা আমরা নির্বাচন করতে পারি। ওকে, তাহলে এই দুটো সংখ্যার যোগফল জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে, কারণ সংখ্যা দুটো জোড় সংখ্যা নিলে তাদের যোগফল জোড় হবে, দুটো বিজোড় সংখ্যা নিলে তাদের যোগফল জোড় হবে। কিন্তু যদি একটা সংখ্যা জোড় আর একটা সংখ্যা বিজোড় হয় তাহলে যোগফলটা বিজোড় হয়ে যাবে। তাহলে তিনটে সম্ভাবনা আসছে, জোড় আর বিজোড়, কিন্তু তাতে দুটো জোড় নিলে জোড় হবে, দুটো বিজোড় নিলে জোড় হবে, এবং একটা জোড় একটা বিজোড় নিলে বিজোড় হবে। তাহলে এখানে দেখো বলে দিয়েছে যে এরূপে নির্বাচন করা হলো, পূর্ণ সংখ্যা এরূপে নির্বাচন করা হলো যাতে তাদের যোগফল একটি জোড় সংখ্যা হয়। তাহলে দেখো আমরা যদি x ইকুয়াল টু নেই দুটি সংখ্যার যোগফল জোড় হবে। এবার এটাকে নিচ্ছি যে সংখ্যা দুটি অযুগ্ম হবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম, দুটি সংখ্যার যোগফল জোড়, এটা কিরকম ভাবে হতে পারে? সংখ্যা দুটি অযুগ্ম হতে পারে, আর একটা নিচ্ছি সংখ্যা দুটি যুগ্ম হতে পারে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স, দেখো প্রবাবিলিটি অফ এক্স কি হবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, কারণ দুটি সংখ্যা অযুগ্ম হলেও তাদের যোগফল জোড় হবে, আর দুটি সংখ্যা যুগ্ম হলেও তাদের যোগফল জোড় হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স মানে কি? দুটি সংখ্যার যোগফল জোড়। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে কি? আমরা ধরছি প্রবাবিলিটি মানে দুটো সংখ্যা অযুগ্ম নেব, তাহলে এর মধ্যে যুগ্ম সংখ্যা কতগুলো আছে? অযুগ্ম সংখ্যা আছে 1 3 5 7 9 11 13 15, 1 2 3 4 5 6 7 8, আর 7টা হচ্ছে জোড় সংখ্যা 2 4 6 8 10 12 14। তাহলে দেখো এই যে পি অফ এ মানে সংখ্যা দুটো অযুগ্ম হবে, তাহলে এই 8টা সংখ্যার থেকে দুটো নিতে পারি, 8C2 বাই 15C2, টোটাল 15টা আছে, প্লাস 7C2 বাই 15C2। তাহলে এই দুটোকে অ্যাড করে দিলাম, তাহলে 8C2 প্লাস 7C2 ডিভাইডেড বাই 15C2। ওকে, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। এবার কি বলেছে? যে এরূপে নির্বাচন করা হলো যাতে তাদের যোগফল একটি জোড় সংখ্যাই হয়। তাহলে আমরা এমন দুটো সংখ্যা নিয়ে নিয়েছি যাতে একটা হয় অযুগ্ম নিয়েছি, নাহলে দুটো যুগ্ম নিয়েছি। এই দুটোই যুগ্ম নিয়েছি, নাহলে দুটোই অযুগ্ম নিয়েছি। এতে কি হলো? আগে থেকে বলে দিল যে এরকম হয়েছে, তাতে সংখ্যা দুটির যোগফল জোড় হয়েছে। এবার কি বলছে? যে সংখ্যা দুটি অযুগ্ম হওয়ার ঘটনা, রাইট? তাহলে অযুগ্ম হওয়ার ঘটনা, তাহলে সংখ্যা দুটো অযুগ্ম হওয়ার ঘটনাটাকে কি নিয়েছি? এ নিয়েছি, রাইট? তাহলে এবার আমাদেরকে কি বলেছে? আগেই এক্সটা ঘটে গেছে, মানে কি আমরা এরূপে নির্বাচন করেছি যাতে তাদের যোগফল জোড় সংখ্যা হয়। তাহলে আমরা দুটো পূর্ণ সংখ্যা চুজ করেছি, নির্বাচন করেছি, যেটার জন্য জোড় হয়ে গেছে যোগফলটা। এবার আমরা দেখছি যে এ ঘটনাটা ঘটবে, তার সম্ভাবনা কত, মানে সংখ্যা দুটো অযুগ্ম হবে। তাহলে আমাদেরকে বার করতে হবে কি? পি অফ এ গিভেন এক্স, রাইট? তাহলে পি অফ এ ইন্টারসেকশন এক্স বাই পি অফ এক্স, রাইট? তাহলে পি অফ এ ইন্টারসেকশন এক্স মানে এ মানে কি ছিল? দুটি সংখ্যার যোগফল জোড় হবে, এবং এ মানে কি? অযুগ্ম হবে। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা কতগুলো আছে? এই 8টা আছে। তাহলে 8টার মধ্যে যে কোনো দুটো নিলে অযুগ্ম হবে এবং তাতে জোড়ও হবে। তাহলে এক্স ইন্টারসেকশন এ কি হবে? 8C2, মানে অযুগ্ম সংখ্যাগুলোর মধ্যে আমরা দুটো করে নির্বাচন করব।
ডিভাইডেড বাই 15c2, তার নিচে হচ্ছে পি অফ এক্স ছিল কি 8c2 প্লাস 7c2 ডিভাইডেড বাই 15c2। তাহলে 15c2 কেটে গেল, 8c2 মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখানে সেম 8 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ইন্টু 7 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ডিভাইডেড বাই 8 ইন্টু 7 বাই 2 প্লাস 7 ইন্টু 6 বাই 2। মাঝখানে ফ্যাক্টোরিয়াল গুলো 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তাহলে এটা হচ্ছে 4 7 4 28 ডিভাইডেড বাই 28 প্লাস 3 7 21। তাহলে এটা হচ্ছে 28 বাই 49 মানে হচ্ছে কত, 7 দিয়ে কাটলে 7 4 28, 7 7 49, তাহলে 4/7। তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর অপশনটা 4/7। ওকে, আশা করি এটা তোমাদের আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা শর্তযুক্ত সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে অ্যাপ্লাই করলাম। তবুও যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমি তোমাদের জন্য আলাদা একটা শর্তযুক্ত প্রবাবিলিটি মানে কন্ডিশনাল প্রবাবিলিটি একটা ভিডিও করব। আগে আমি বায়াস থিওরেমের উপরে যে ভিডিওটা করেছি কনসেপ্ট ভিডিওটা, সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটনে তোমাদের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নিও যে কিভাবে কখন আমরা বায়াস থিওরেম অ্যাপ্লাই করব, কখন শর্তযুক্ত সম্ভাবনা ইউজ করব কন্ডিশনাল প্রবাবিলিটি, সেগুলো আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। ওকে, বায়াস থিওরেমটা বোঝানো হয়েছে কিন্তু শর্তযুক্ত সম্ভাবনাটা বোঝানো হয়নি। তোমরা যদি চাও তাহলে বলো, কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলেই আমি তোমাদের জন্য তবেই আমি বানাবো শর্তযুক্ত কন্ডিশনাল প্রবাবিলিটির একটা কনসেপ্ট ভিডিও, যে কখন আমাদের কি অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট প্রবলেম 34 দাগেরটা কি বলছে দেখো, একটি গণিতের অঙ্ক 3 জন ছাত্র দ্বারা সমাধানের সম্ভাবনা হচ্ছে 1/2, 1/3, 1/4। তাহলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা হবে। তাহলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, আমরা ধরলাম এ বি সি 3 জন বন্ধু আছে। তাহলে অঙ্কটা সমাধান হবে কিভাবে, এ সলভ করলো, বা আমরা বলছি যে এ বি সি 3 জনের মধ্যে যে কোনো একজন সলভ করলেও অঙ্কটা সলভ হবে, দুজন সলভ করলেও অঙ্কটা সলভ হবে, আর 3 জনও যদি সলভ করে তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। এবং অবশ্যই এদের 3 জনের মানে সলভ করার যে ঘটনা সেগুলো হচ্ছে স্বাধীন, কারণ একে অন্যের উপর নির্ভরশীল নয় যে কে সলভ করতে পারবে কি না পারবে। তাহলে দেখো অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, সমাধান হওয়ার ঘটনা মানে কি, এ সলভ করলো, বি সলভ করলো, সি সলভ করলো, 3 জনেই সলভ করলো, বা যে কোনো 2জন করে সলভ করলো, বা যে কোনো একজন সলভ করলো। তাহলে এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। আমরা প্রথমে একটা একটা করে বার করবো, তারপর দুটো করে বার করবো, তারপর 3টে বার করবো। তার থেকে কি করবো, 1 মাইনাস 3 জনের কেউই সলভ করতে পারবে না। 3 জনের যদি কেউই সলভ করতে না পারে তাহলে অঙ্কটা সমাধান হলো না। তার মানে কি 1 মাইনাস যদি কেউ সলভ করতে না পারার কমপ্লিমেন্টটা কি, অন্ততপক্ষে একজন সলভ করবে। অন্ততপক্ষে একজন মানে একজনও সলভ করবে, দুজনও সলভ করবে, তিনজনও সলভ করবে, সেটা মানেই অন্ততপক্ষে বলা হয়। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন কেন দিলাম, যাতে এও সলভ করবে না সাথে সাথে, এবং বিও সলভ করবে না, এবং সিও সলভ করবে না, তিনটেই এবং আছে। এবং যেহেতু এইগুলো হচ্ছে তোমার স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কি হবে, এটা যদি 1/2 হয়, এ 1/2 এ, 1/3 বি, আর 1/4 হচ্ছে সি, তো এটা হবে 1/2 পি অফ বি কমপ্লিমেন্ট, এটা হবে 2/3, আর পি অফ সি কমপ্লিমেন্ট এটা হবে 3/4। রাইট, তাহলে এগুলো সব স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি গুলো, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি গুলো গুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই, তাহলে 1 মাইনাস 2/3, 1/2, আর এটা হচ্ছে 3/4। তাহলে এগুলো কেটে গেল, 1 মাইনাস 1/4, এটা ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস 1/4, মানে অ্যান্সার হচ্ছে 3/4। এটাই অ্যান্সার। তাহলে বি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 35টা কি বলছে দেখো, দুটি ঘটনার প্রতিকূলে সুযোগ যথাক্রমে 2:7 এবং 7:5। ঘটনা দুটি স্বাধীন হলে তাদের অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা। তাহলে ধরে নিলাম একটা ঘটনা এ আর একটা ঘটনা হচ্ছে বি। তাহলে অন্ততপক্ষে একটি ঘটার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে এটা কি হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এবার দেখো ঘটনা দুটি স্বাধীন বলে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি,
আর এ ইন্টারসেকশন বি কি হবে? প্রবাবিলিটি অফ এ গুণ প্রবাবিলিটি অফ বি। এবার শুধু প্রবাবিলিটি গুলো বার করতে হবে। তাহলে এখানে বলে দিয়েছে ঘটনা দুটির প্রতিকূলে সুযোগ 2:7 এবং 7:5। তাহলে প্রবাবিলিটি অফ এ কি হবে? যদি প্রতিকূলে সুযোগ থাকে তাহলে 7/2 + 7 মানে 9, 7/9। আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে এই দ্বিতীয়টা ডিভাইডেড বাই দুটোর যোগফল, এটা হবে 5/12। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ হচ্ছে 7/9 প্লাস 5/12 মাইনাস 7/9 ইন্টু 5/12। তাহলে লসাগু হচ্ছে 9 × 12 = 108, 9 × 12 তাহলে 7 × 12 = 84 প্লাস 9 5 × 45 মাইনাস 35। তাহলে এটা হচ্ছে 84 প্লাস 10 মানে 94 ডিভাইডেড বাই 108। তা 2 দিয়ে ভাগ করলে 47/54। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে ডি এর অপশনটা সঠিক, 47/54। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 36 কি বলছে দেখো, 4টি সবুজ ও 3টি লাল বল রাখা হয়েছে এ ব্যাগে, 4টি লাল ও 3টি সবুজ বল রাখা হয়েছে বি ব্যাগে। একটি ব্যাগ যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো এবং একটি বল তুলে দেখা গেল যে বলটি সবুজ। তাহলে বলটি বি ব্যাগ থেকে তোলা হয়ে থাকার সম্ভাবনা কত? তাহলে বলছে এ ব্যাগের মধ্যে কটা বল আছে? 4টে গ্রিন বল আর 3টে রেড বল। আর বি ব্যাগের মধ্যে আছে 4টে রেড বল, 3টে গ্রিন বল। এবার বলছে দেখো একটি ব্যাগ যথেচ্ছভাবে বেছে নেওয়া হলো। তাহলে কোন ব্যাগটা বেছে নিচ্ছি আমরা সেটা আমরা জানি না। তা আমাদের কাছে প্রথমে যে কোনো একটা ব্যাগ এগিয়ে দেওয়া হলো। এ ব্যাগও হতে পারে, বি ব্যাগও হতে পারে। তোমার চোখটা বাঁধা আছে, তুমি একটা বল তুলছো, তোমার কাছে কোন ব্যাগটা এগিয়ে দেওয়া হলো তুমি জানো না, এবং সেই ব্যাগটা থেকে একটা বল তোলা হলো, তুমি তুললে। তাহলে সেই যে বলটা হলো সেই বলটা হচ্ছে সবুজ বল। তাহলে তোলা বলটি সবুজ। এক্স ঘটনাটা আমরা নিচ্ছি, তোলা বলটি সবুজ। তাহলে বলো দুটো ব্যাগ আছে, এ ব্যাগ আর বি ব্যাগ। তাহলে প্রবাবিলিটি অফ এ ব্যাগ মানে এ ব্যাগ বেছে নেওয়ার সম্ভাবনা কত? হাফ। সেম প্রবাবিলিটি অফ বি, এটাও হচ্ছে হাফ। দুটো ব্যাগ আছে, তাহলে দুটো ব্যাগ আমরা সমানভাবে বেছে নিতে পারি। তাহলে একটার সম্ভাবনা হচ্ছে হাফ হাফ করে, যে কোনো একটা ব্যাগ তোলার সম্ভাবনা হাফ করে। তাহলে এবার দেখো, এবার বলছে যে প্রথমে আমরা বলটা তুলে নিলাম, কোন ব্যাগ থেকে তুলে আমরা জানি না, কিন্তু তারপরে বলছে যে বি ব্যাগ থেকে তোলা হয়েছে তার সম্ভাবনা কত। তাহলে এটাতে কি অ্যাপ্লাই করতে হবে? বেইজ থিওরেম। কারণ দেখো এখানে যে শর্তাধীন প্রবাবিলিটিটা আছে সেটা হচ্ছে সবুজ বল তোলা হয়েছে এ ব্যাগ থেকে, সেটার সম্ভাবনা কত? এখানে এ ব্যাগে 4টে সবুজ বল আছে, তাহলে 4/7। আর প্রবাবিলিটি অফ এক্স গিভেন বি, সেটার সম্ভাবনা কত? 3/7। কারণ দেখো একটা ব্যাগ প্রথমে সিলেক্ট করা হবে, তারপরেই তো সেখান থেকে সবুজ বল তোলা হবে। নাহলে কোন ব্যাগটা সিলেক্ট করছি সেটার উপরে আমাদের সবুজ বল কটা থাকবে সেটার উপর নির্ভর করছে, এবং সেখান থেকে প্রবাবিলিটিটা নির্ভর করছে। তাহলে এবার এক্ষেত্রে আমাদের বার করতে বলেছে কি, প্রথমে দেখা গেছে সবুজ বল তোলা হয়েছে এবং তারপরে বার করতে হবে সেটা বি ব্যাগ থেকে তোলা হয়েছে, রাইট? তাহলে এটা বেস থিওরেম দিয়ে কিভাবে লিখতে পারি? প্রবাবিলিটি অফ এক্স গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি ডিভাইডেড বাই probability of x given a into probability of a plus probability of x given b into probability of b। তাহলে probability of x given b কত আছে এখানে? 3/7। তাহলে এটা হচ্ছে 3/7 into 1/2। তারপরে probability of x given a, এটা 4/7, 4/7 into 1/2 plus 3/7 into 1/2। তাহলে দেখো 1/2 উপরে আছে আর নিচে দুটোতেই 1/2 আছে, তাহলে কমন নিয়ে উপর নিচে কেটে দিলাম। তাহলে এটা হবে 3/7 ডিভাইডেড বাই 4/7 প্লাস 3/7। তাহলে এটা হচ্ছে 3/7 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 প্লাস 3 7, 7/7 1, তাহলে নিচে হচ্ছে 1, তাহলে এটা হবে 3/7। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার 3/7। তাহলে বি এর অপশনটা সঠিক। ওকে, এবার দেখো তোমরা যে যদি বলটি এ ব্যাগ থেকে তোলা হতো তাহলে সেটা 4/7 হতো। উপরে
এক্স বাই এ, এক্স গিভেন এ হতো ইন্টু প্রবাবিলিটি অফ এ, তাহলে হাফ হাফ সবগুলো কেটে যেত, তাহলে নিচে 1 হতো, তাহলে উপরে 4/7 হতো। তার মানে প্রবাবিলিটি অফ এ গিভেন এক্স এটা হচ্ছে 4/7। ওকে, তাহলে তোমরা এবার বুঝতে পেরেছো যে কিভাবে আমরা বাইস থিওরেমটা অ্যাপ্লাই করব আর কোনখানে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটিটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 37 কি বলছে দেখো, দুটি ঘটনা এ ও বি এমন যে পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ বি ইকুয়াল টু 3/4, তবে এ ঘটনা ঘটবে না এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর সীমা নির্ণয় করো। তাহলে একটা জিনিস দেখো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট বি এটা কি হবে, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, রাইট? কারণ ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এইগুলো পুরো এ কমপ্লিমেন্টের মধ্যে এ ইন্টারসেকশন বি এটাও বাদ চলে যাচ্ছে, এ ইন্টারসেকশন বিটা, তাহলে এই এ কমপ্লিমেন্টের সাথে বি কে যদি ইন্টারসেকশন করি তাহলে বি থাকছে, আর বি থেকে বাদ যাচ্ছে এই এ ইন্টারসেকশন বিটা, তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে। এবার আমরা এইগুলো থেকে যেসব শর্ত দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/3 আর প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 3/4, এখান থেকে আমাদের বার করতে হবে কোন সীমার মধ্যে হবে। তাহলে দেখো, আমরা জানি যে এ যদি সাবসেট হয় বি এর, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হয়। ওকে, তাহলে এ ইন্টারসেকশন বিটা এটা সাবসেট অফ বি, আবার এ ইন্টারসেকশন বিটা সাবসেট অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি, রাইট? এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটাও হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 3/4 এটা ছিল, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 1/3। তাহলে 3/4 আর 1/3 এর মধ্যে ছোট কে? তাহলে এটা হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 3/4, দুটোকেই 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকেও 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হচ্ছে 4/12, এটা হচ্ছে 9/12। তাহলে 3/4টা বেশি বড়, মানে বড় আর কি 1/3 থেকে, তাহলে এইটা যখন দুটো থেকেই ছোট, এইটা বড় আছে এটা ছোট আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি আমরা নেই লেস দ্যান ইকুয়াল টু 1/3, তাহলে এটা 1/3টা লেস দ্যান 3/4, তাহলে দুটোই হয়ে গেল একসাথে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা পেলাম লেস দ্যান 1/3, এটা একটা মানে সম্পর্ক পেলাম। এবার দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে থাকে সবসময় সব প্রবাবিলিটি, তাহলে এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1 লিখলাম, তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে প্রবাবিলিটি অফ এ কত, 1/3 প্লাস এটা হচ্ছে 3/4 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে লেস দ্যান 1। তাহলে দেখো 1/3 আর 3/4 কে অ্যাড করব, এখানে 12 4/3 মানে 1/3 আর 9/12 মানে 3/4, তাহলে এই দুটোকে অ্যাড করলে 13/12, তাহলে এটা হচ্ছে 13/12 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান 1, তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে লেস দ্যান 1 মাইনাস 13/12, 1 মাইনাস 13/12, তাহলে মাইনাস এ ইন্টারসেকশন বি দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মাইনাস 1/12। ওকে, তাহলে মাইনাসটা উঠে গেলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/12, রাইট? তাহলে এখানে দেখো, আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/12 পেলাম, আর একটা হচ্ছে এপাশে পেলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ লেস দ্যান 1/3। তাহলে দেখো, এখানে প্রবাবিলিটি অফ এটা এখানে এ ইন্টারসেকশন বিটা ছিল, তাহলে এখান থেকে আমরা পেলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1/3 আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/12। এবার এর সাথে আমি যদি
প্রবাবিলিটি অফ বি থেকে প্রবাবিলিটি অফ এটা এ ইন্টারসেকশন বিটা মাইনাস করি, তাহলে এইটা যখন মাইনাস দেবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা তখন ঘুরে যাবে। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু -1/3 হবে, আর এটা লেস দ্যান ইকুয়াল টু -1/12। এবার দেখো প্রবাবিলিটি অফ বিটা মাইনাস করবো, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস করছি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এদিকে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস 1/12, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস 1/3। ওকে, এবার প্রবাবিলিটি অফ বিটাকে অ্যাড করেছি, এই জন্য যে ইনইকুয়ালিটিটা আছে সেম থাকছে। তাহলে প্রবাবিলিটি অফ বি কত, 3/4 মাইনাস 1/12 গ্রেটার দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4 মাইনাস 1/3। তাহলে এটা হচ্ছে 12 এলসিএম, 4 3 12, 9 মাইনাস এটা হচ্ছে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা ছিল প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এইটা, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 12 9 মাইনাস 1/12, একই তো এসে গেল, সরি এটা 1 নয় 12, এটা হচ্ছে 9 মাইনাস 4। তাহলে এবার এটাকে ঘুরিয়ে লিখছি ইনইকুয়ালিটিটাকে, তাহলে এটা হচ্ছে 5/12, এইটা ইকুয়াল টু 5/12 হচ্ছে, এটা লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 8/12 মানে 2/3। তাহলে ইনইকুয়ালিটিটা কি আসলো, 5/12 ইজ লেস দ্যান ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 2/3। ওকে, তাহলে এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর রেঞ্জ বা সীমা। তাহলে এটা কোথায় আছে, 2/3 আর 5/12, 5/12 আর 2/3, তাহলে সি অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 38 কি বলছে দেখো, 3টি ছক্কা একত্রে চালা হলো, ছক্কা 3টিতে প্রাপ্ত ফলগুলির সমষ্টি অন্ততপক্ষে 6 হওয়ার সম্ভাবনা হলো। তাহলে একটা ছক্কা যদি 3বার চালা হয় তাহলে তাতে কতগুলো স্যাম্পল স্পেসে মানে নমুনা দেশে কতগুলো নমুনা বিন্দু আসবে, 6 গুণ 6 গুণ 6 মানে 6 এর কিউব মানে 216টা। ওকে, এবার বলছে যে প্রাপ্ত ফলগুলির সমষ্টি অন্ততপক্ষে 6 হওয়ার সম্ভাবনা। তাহলে অন্ততপক্ষে 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 11 12 13 14 15 16 17 17 আর 18। 18 কিভাবে হবে, প্রত্যেকটা ছক্কাতে 6 6 করে পড়বে, এতেও 6 এতেও 6 এতেও 6 এতেও 6 আর এটাতেও 6, তাহলে 18 হবে। সবথেকে হাইয়েস্ট 18 হবে, তার উপরে যাবে না। আর সবথেকে লোয়েস্ট কত হবে, তিনটেতেই পুট পুট করে পড়বে, তাহলে লোয়েস্ট হবে 3। তাহলে 3 4 5 এরপর 6 তারপরে 18 পর্যন্ত হবে। তাহলে বলেছে অন্ততপক্ষে 6, অন্ততপক্ষে 6 মানে কি 6 বা তার বেশি পড়তে পারে। তাহলে এই রেঞ্জটা আমাদের বার করতে হবে। তাহলে এই রেঞ্জটা বার করার থেকে এইটুকুনি রেঞ্জটা আমরা বার করব, করে 1 থেকে মাইনাস করে দেবো। তাহলে 1 মাইনাস এখানে 3 4 5 পড়বে, কারণ এই রেঞ্জটা বার করা খুবই কঠিন, অনেক পারমুটেশন কম্বিনেশন চলে আসবে। তাহলে 3 4 5 পড়বে কি করে, তিনটেতেই পুট পড়লে 1 1 1, তিনটেতেই 1 1 পড়লে 3 পড়বে। এবার দেখো 1 1 2 এরকম পড়লে 4 পড়বে। তাহলে দেখো 4 কিভাবে পড়বে, 1 1 2, তাহলে এই 1 1 2 কিভাবে পড়তে পারে, 2 1 1 1 2 1, তাহলে এই 3 রকম ভাবে 4 পড়তে পারে। এবার 5 পড়তে পারে কিভাবে, দেখো 1 1 3, এটাও এরকম 3 রকম ভাবে হবে, 3 1 1 1 3 1, এটা হচ্ছে 5। আরেক ভাবে দেখো 5 পড়তে পারে 1 2 2, তাহলে এটাও 3 রকম হবে, 1 এখানে একবার হবে, এখানে 1 হলো একবার, তারপরে মাঝখানে 1 হলো, আর তারপরে লাস্টের ছক্কাতে 1 হলো। এটা পরপর 3টে লিখছি, মানে প্রথম ছক্কা, এটা দ্বিতীয় ছক্কা, এটা তৃতীয় ছক্কা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় ছক্কাতে এরকম ভাবে পড়বে।
এটা প্রথম ছক্কাতে পড়বে, এটা দ্বিতীয় ছক্কাতে পড়বে, এটা তৃতীয় ছক্কাতে পড়বে। এটা প্রথম ছক্কাতে পড়বে, এটা দ্বিতীয় ছক্কাতে পড়বে, এটা তৃতীয় ছক্কাতে পড়বে। তাহলে এটা কত হলো? 5 হলো, কিন্তু কতবার পড়ছে? 3 বার পড়ছে, এটাও 3 বার পড়ছে, এটাও 3 বার পড়ছে, আর 1 1 1 এটা একবার পড়ছে। তাহলে টোটাল কতগুলো কেস হচ্ছে যেখানে 3 4 5 পড়ছে? 1 3 3 3, মানে 3 3 9, 1 10। ওকে, তাহলে 3 4 5 এই তিনটে সংখ্যা ছক্কাগুলোতে যে অঙ্কগুলো পড়ছে তাদের সমষ্টি 3 4 5 হচ্ছে এই 10টা কেসে। তাহলে 1 মাইনাস কি হবে? 10টা কেসে পড়ছে 10/216। তাহলে 216 থেকে 10 বাদ দিলে 206/216। ওকে, এটাকেই দেখো অ্যান্সার দিয়েছে, এখানে সবগুলোতে 216 দিয়েছে, তো এখানে 209 দেওয়া ছিল অপশানে, কিন্তু দেখলাম যে উত্তরে ডি এর অপশানটাই সঠিক আছে, রাইট? তাহলে এটা 209 এর বদলে 206 হওয়ার কথা। ওকে, তাহলে অ্যান্সার হবে 206/216। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম 39 কি বলছে দেখো, এ সেটে আর এবং এস দুটি অশূন্য সম্বন্ধ হলে নিচের কোনটি ভুল? তাহলে এখানে বলেছে আর ও এস সংক্রমণ হলে আর ইউনিয়ন এস সংক্রমণ হবে, আর ও এস সংক্রমণ হলে ইন্টারসেকশনটা সংক্রমণ হবে, আর ও এস প্রতিসম হলে আর ইউনিয়ন এস প্রতিসম হবে, আর ও এস সসম হলে আর ইন্টারসেকশন এস সসম হবে। এখানে এর অপশনটা হবে ভুল, ওই জন্য এর অপশনটা ঠিক হবে, মানে এর যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা হচ্ছে ভুল, তাই জন্য এ অপশনটা হবে সঠিক উত্তর। এটা আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এ সেটটা নিলাম ধরো 1 2 3 4। এবার এই এ সেটের মধ্যে আমরা আর সম্বন্ধটা ডিফাইন করলাম এরকম 1 2 2 3, সাথে 1 3 নিলাম। দেখো এটা সংক্রমণ হলো, 2টা লাস্টে আছে, 2টা প্রথমে আছে, 1 3 আছে। এরপরে দেখো 2টা লাস্টে আছে, কোথাও 3 দিয়ে শুরু হয়নি, তাহলে এটা সংক্রমণ হয়ে গেল। তাহলে এর সম্বন্ধটা নিলাম এরকম 2 3 3 4। তাহলে 2 3 3 4 নিলে 2 4টা নিতে হবে সংক্রমণ করার জন্য। এবার দেখো আর ইউনিয়ন এস, এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 2 2 3 1 3 2 3 আছে, 3 4 আর 2 4। এবার দেখো এখানে এই আর ইউনিয়ন এসটা সংক্রমণ হচ্ছে না, কেন হচ্ছে না? দেখো 1 3 আর 3 4 আছে, 1 3 আর 3 4 এটা আর ইউনিয়ন এস এর মধ্যে আছে, কিন্তু এই দুটোকে যখন সংক্রমণ করতে হবে তখন থাকতে হবে 1 4। এবার 1 4টা দেখো আর ইউনিয়ন এস এর মধ্যে নেই, আর ইউনিয়ন এস এর মধ্যে নেই, তাহলে এটা সংক্রমণ হলো না, তাহলে ইউনিয়নটাই সংক্রমণ হবে না, এটাই একমাত্র ভুল হবে, বাদ বাকিগুলো সঠিক হবে, সঠিক স্টেটমেন্ট, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এবার দেখো আমি হালকা করে বলে দিচ্ছি, আর ও এস যদি সংক্রমণ হয় তাহলে আর ইন্টারসেকশন এসটাও সংক্রমণ হবে। তাহলে দেখো এখানে দেখো এইটাও দেখো, এটা তো উদাহরণ দিয়ে এগুলো তো বলা যাবে না, কারণ এগুলো প্রুফ করতে হবে, কারণ যেটা ভুল স্টেটমেন্ট সেটাকে আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারি, কিন্তু এইগুলো যদি ঠিক স্টেটমেন্ট হয়, এগুলো ট্রু স্টেটমেন্ট হয়, তাহলে এগুলোকে আমাদের প্রুফ করে দেখাতে হবে। আমি একটা ছোট ভিডিও করব, তাতে যে রিলেশনের যে এই যে ইউনিয়ন ইন্টারসেকশন গুলো আছে এই তিনটে আমি প্রুফ করে দেখিয়ে দেবো। ওকে, তোমরা চিন্তা করো না, এই প্রুফটা তোমরা দেখে নেবে, এবং ওই ভিডিওটা করে আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো। ওকে, তো আমরা 40 কোশ্চেনটা করছি এবার। 40 কোশ্চেনটা কি বলছে দেখো, যদি এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু কে ইন্টু এই ডিটারমিনেন্টটা হয় তবে কে এর মান কত? আচ্ছা, এখানে সি এর অপশনটা সঠিক দেওয়া ছিল, কিন্তু সি এর অপশনটা এখানে 3 দিয়ে দিয়েছে, দুটোতেই 3 দিয়েছে, বি আর সি তে, তো এটা 2 হবে, আসলে কে এর ভ্যালুটা 2 হবে। ওকে, তবু আমরা এটা করে দেখাচ্ছি দেখো, এবং আমাদের করে দেখাতে হবে। তাহলে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। এটা হচ্ছে আমরা দুটো ডিটারমিনেন্টের সাম আকারে লিখবো, যোগ আকারে লিখবো। তাহলে দেখো আমাদের ডিটারমিনেন্টের যোগ আকারে লিখতে গেলে যে কোনো একটা রো বা একটা কলামকে ভেঙে দিতে হয়, বাদ বাকি রো আর কলাম দুটো ঠিক রাখতে হয়, মানে সেম রাখতে হয়। তাহলে আমরা প্রথম রোটাকে ভাঙবো,
এই রোটাকে ভাঙবো, তাহলে এই রোটাকে ভাঙলে এ বি সি হলো, তারপরেরটা রোটা ঠিক থাকবে বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি, আর এ পাশে হচ্ছে সি প্লাস এ প্লাস বি আর বি প্লাস সি। ওকে, প্লাস বাকি যেটা থাকলো, যেটাকে ভাঙলাম বি সি এ, বাকি রো আর কলাম দুটো ঠিক থাকবে, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, আর এ পাশে হচ্ছে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। আবার দেখো এই ডিটারমিনেন্টটাকে আমরা ভাঙতে পারি এই কলামটার রেসপেক্টে। ওকে, তাহলে এটা কলামের রেসপেক্টে ভেঙেছিলাম, যদি রো বলে থাকি তো সরি। তো এখানে হচ্ছে এটা এ বি সি, এখানে বি সি এ, তারপরে এই কলামটা ঠিক থাকবে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, প্লাস এখানে বি সি এ, এইখানে এই যে কলামটা আছে তাহলে সি এ বি, আর এটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। এই কলামটাকে ভেঙে বি সি এ বি সি, বি সি এ, আর তারপরে সি এ বি, এ প্লাস বি, বি প্লাস সি হলো। আবার এই কলামটাকে ভেঙে এ বি সি হবে, ভুল লিখেছি এটা, এই কলামটাকে ভেঙে দুটো করা হলো, তাহলে একটা একটা এই ডিটারমিনেন্টটা থেকে দুটো ডিটারমিনেন্ট আসবে, এটা হবে এ বি সি, এটা হবে সি এ বি, আর পাশে হচ্ছে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। এবার এই ডিটারমিনেন্টটাকে এই রো এই কলাম বরাবর ডিভাইড করে দেবো, তাহলে এটাও হবে কি হবে, এটা হবে বি সি এ হলো, তারপরে বি সি এ, আর এটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি আর বি প্লাস সি। আর একটা ডিটারমিনেন্ট হবে বি সি এ, এটার সাথে প্লাস থাকবে বি সি এ, তারপরে হচ্ছে এখানে সি এ বি, সি এ বি, আর লাস্টের কলামটা সেম থাকবে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। এবার দেখো এ পাশে এই যে দুটো ডিটারমিনেন্ট আছে, এই যে এই ডিটারমিনেন্টটার এই কলামটা আর এই কলামটা দেখো সেম, বিসিএ আছে, তাহলে এই ডিটারমিনেন্টটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের হাতে যে ডিটারমিনেন্ট দুটো থাকছে সেটা হচ্ছে এ বি সি, বিসিএ, তাহলে যেটা থাকছে এ বি সি, বিসিএ, তারপর একটা হচ্ছে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, প্লাস এটা থাকছে এ বি সি, সি এ বি, এ বি সি, সি এ বি, আর এটা মনে হয় সেম থাকছে সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি, আর লাস্টের এই ডিটারমিনেন্টটা আছে এইটা, তাহলে এটা হচ্ছে বি সি এ বি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি। ওকে, এটা হলো। এবার দেখো এই ডিটারমিনেন্টটা থেকে দুটো ডিটারমিনেন্ট আসবে, সেটা কি কি, এ বি সি, বি সি এ, একটা হচ্ছে সি এ বি, আর একটা ডিটারমিনেন্ট এ বি সি, বি সি এ, একটা হচ্ছে এ বি সি। এবার এই যে রোটা আছে এই রোটাকে ভাঙবো সেকেন্ড ডিটারমিনেন্টটার, সেটা হচ্ছে এ বি সি, সি এ বি, তারপরে সি এ বি প্লাস এ বি সি, সি এ বি, তারপরে এ বি সি, এ বি সি। ওকে, প্লাস এই ডিটারমিনেন্টটার এই রোটা থেকে এই কলামটা থেকে ভাঙবো বি সি এ,
CAB প্লাস BCA ABC। এবার দেখো কোন কোন ডিটারমিনেন্ট গুলো 0 হয়ে যাচ্ছে। এটা দেখো ABC, এই একটা কলাম আর এই একটা কলাম সেম আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে। এখানে দেখো এটা CAB আছে, এটাও CAB আছে, দুটো কলাম সেম, তাহলে এটাও 0 হয়ে গেল। আর এটা দেখো এটা ABC আছে আর এটা ABC আছে, তাহলে এটাও 0 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে CAB আছে, এখানে CAB আছে, এটাও তাহলে 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি থাকছে দুটো ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে এইটা আর এইটা। তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে ABC BCA CAB প্লাস এই ডিটারমিনেন্টটা কি, লাস্ট ডিটারমিনেন্টটা BCA CAB আর ABC, BCA CAB আর ABC। এবার দেখো এই যে ডিটারমিনেন্টটা আছে, প্রথমে লাস্ট কলামটাকে থার্ড কলামের সাথে সেকেন্ড কলামের সাথে চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে ABC BCA CAB প্লাস এটা একবার যদি চেঞ্জ করি, তাহলে থার্ড কলামটা সেকেন্ড কলামের সাথে একবার চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, কারণ কলাম আর রো চেঞ্জ করলে নেগেটিভ সাইন আসে, সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে BCA, এটা হচ্ছে ABC, এটা হচ্ছে CAB। আবার সেকেন্ড কলামটার সাথে ফার্স্ট কলামটা চেঞ্জ করব, তাহলে এটা ABC BCA CAB, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে এটা ABC হবে, এটা BCA হবে, এটা CAB হবে। ওকে, হয়ে গেল। তাহলে এটা দুটো সেম ডিটারমিনেন্ট চলে আসলো, তাহলে 2 ইন্টু ABC BCA CAB। ওকে, তাহলে এইটাই দেখো দিয়েছিল K ইন্টু ABC BCA CAB। তাহলে K ইকুয়াল টু কত আসলো, 2, তাহলে C অপশনটা হবে সঠিক। এখানে দুটোই 3 দিয়ে দিয়েছে, কিন্তু এটা 2 হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো তাহলে তোমরা। তো আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার 90 এর কোশ্চেন নাম্বার 21 থেকে 40 পর্যন্ত সলভ করলাম। আগামী ভিডিওতে আমরা পরের পেজটা সলভ করব এবং আরো পরবর্তী দুটো তিনটে পেজ আমরা পেজ ওয়াইজ সলভ করব। তারপরে বাকি যে পেজগুলো থাকবে সেগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলে আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ভিডিও করব, কারণ তোমাদের আর পরীক্ষার বেশি দিন বাকি নেই। সেই জন্য আমরা প্রত্যেকটা পেজ ওয়াইজ সলভ করে দিতে পারবো না। তো সেই জন্য আমরা যে বাকি পেজগুলো থাকবে আরো 3-4টে সলভ করার পর, সেইগুলো আমরা প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে এনে আমরা সলভ করব। তো পুরোটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে। ধন্যবাদ, বাই বাই।